This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই গোটা দেশ যখন এসআইআর নিয়ে ব্যস্ত, তখন বিজেপির অভ্যন্তরেই হচ্ছে আসল খেলা। আমি এই বাংলা বিজেপির কথা বলছি না, তার কারণ বাংলা বিজেপিকে নিয়ে বেশি কথা বলে সময় নষ্ট করার দরকার নেই এই পর্বে। বাংলা বিজেপির অভ্যন্তরের খেলা, শ্রমিক ভার্সেস সুকান্ত, দিলীপ ভার্সেস শুভেন্দু, এরকম নানা খবর আমরা তো বিভিন্ন পর্বে দিয়েই আসি, কিন্তু আজকে বাংলা ছাড়িয়ে একটু কেন্দ্রের দিকে নজর দিই। তার কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় বিজেপির মধ্যে যেই খেলা চলছে, সেই খেলায় প্রকাশ পেয়েছে মোদির প্রতি অনাস্থা। দীর্ঘদিন ধরেই আরএসএস এর অভ্যন্তরে মোদির প্রতি একটা ক্ষোভ, একটা বিতৃষ্ণা জন্ম দিচ্ছিল এবং তার বহিঃপ্রকাশ বিভিন্ন জায়গায় ঘটেছে। আর ঠিক সেই আবহেই যখন গোটা দেশ এসআইআর নিয়ে ব্যস্ত, বিজেপি আগামী 5টি রাজ্যের যে বিধানসভা নির্বাচন আছে সেই নিয়ে যখন বিজেপির নেতা কর্মীরা ব্যস্ত, তখন কেন্দ্রীয় বিজেপির অভ্যন্তরেই একটা বেশ উত্তেজক পরিস্থিতি। কি নিয়ে উত্তেজক পরিস্থিতি? উত্তেজক পরিস্থিতি এই যে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা একেবারে নিম্নমুখী। নরেন্দ্র মোদীকে মুখ করে সেই 2014, 19 আর 24-এর ভোট বৈতরণী পার হলেও আগামী দিনে নরেন্দ্র মোদীকে মুখ করে কেন্দ্রীয় বিজেপি বিভিন্ন রাজ্যে যে যাবে, সেই রাজ্যগুলোয় এই নরেন্দ্র মোদী মুখ হয়ে বিজেপিকে কি আদৌ সাফল্য দিতে পারবে, সে নিয়েই প্রশ্নচিহ্ন উঠে গেছে। এমনকি 2024-এ আমরা দেখতে পেয়েছি ওই কোনো রকমে, যাকে বলে কুতে পেদে, বিজেপি এনডিএ জোট, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট 543টি আসনের মধ্যে 293টি আসনে জয়লাভ করে ক্ষমতায় এসছে, যেখানে আপকি বার 400 পার এই স্লোগান দিয়ে বিজেপি ভোট যুদ্ধে নেমেছিল। 400-র ধারে কাছে তো বহুদূর, 300-র গণ্ডিও পার করতে পারেনি বিজেপি পরিচালিত এনডিএ জোট। কিন্তু বিজেপি কটা আসন পেয়েছিল আমরা সকলেই জানি। বিজেপি 441টি লোকসভা আসনে লড়াই করে 240টি আসন পেয়েছিল। এবং তারপরে বিজেপির পরে এনডিএর মধ্যে দুটি দল, বিজেপি পরিচালিত বা বিজেপির নেতৃত্বাধীন এনডিএর মধ্যে বিজেপি তো 240টি আসন পেয়েছিল, কিন্তু তারপরে কারা ছিল? তারপরে তেলেগু দেশম পার্টি, টিডিপি, চন্দ্রবাবু নাইডুর পার্টি, সেই পার্টি দ্বিতীয় স্থানে, এবং নীতিশ কুমার, যাকে পল্টুরাম বলা হয়, পাল্টিবাজ বলা হয়, সেই পল্টুরাম নীতিশ কুমার, যার দল এবং এনডিএ জোট এই মুহূর্তে বিহারে ক্ষমতায়। এবং কিছুদিন আগেই এই পল্টুরাম নীতিশ কুমার মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন এবং তার নাকি রাজ্যসভার সদস্য হওয়ার প্রচন্ড ইচ্ছা। এই কারণেই নাকি তিনি মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন, রাজ্যসভার সদস্য হবেন বলে। সেই নীতিশ কুমারের দল রয়েছে তৃতীয় স্থানে। একবার চট করে 2024-এর লোকসভা নির্বাচনে এনডিএ শরিকের প্রধান তিনটি, অর্থাৎ বিজেপির যে এনডিএ জোট, সেই জোটের প্রধান তিনটি দলের সিট সংখ্যা দেখে নেওয়া যাক। প্রথমেই বিজেপি 441টি আসনে লড়াই করেছিল, ভারতবর্ষের 33টি রাজ্যে বিজেপি লড়াই করেছিল এবং 240টি আসনে জিতেছিল। অন্ধ্রপ্রদেশ থেকে তেলুগু দেশম পার্টি 17টি আসনে লড়াই করেছিল, জিতেছিল 16টিতে। আর জনতা দল ইউনাইটেড বিহার, অর্থাৎ এই নীতিশ কুমারের দল, বিহারে এরা 16টি আসনে লড়াই করেছিল এবং জিতেছিল 12টিতে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এনডিএতে বিজেপির পরে দ্বিতীয় শক্তিশালী দল তেলুগু দেশম পার্টি এবং তৃতীয় শক্তিশালী দল কে? তৃতীয় শক্তিশালী দল জনতা দল ইউনাইটেড। এবার তেলুগু দেশম পার্টির নেতা হচ্ছে চন্দ্রবাবু নাইডু, আর জনতা দল ইউনাইটেডের নেতা হচ্ছেন কে? নীতিশ কুমার। ঘটনাচক্রে এই দুজনই নিজের নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং এই যেই বিজেপি সরকার চলছে, এনডিএ সরকার চলছে, সেখানে বলাই বাহুল্য এনডিএ পরিচালিত বিজেপি সরকার 293টি আসনে জয়লাভ করে তারপরেই সরকার চালাচ্ছে। এবার যদি শরিক দলগুলো, মূলত এই প্রধান দুটি শরিক দল, যদি বিজেপির কাছ থেকে নিজেদের সমর্থন সরিয়ে নেয়, সেক্ষেত্রে কি হবে? 16টি আর 12টি, মোট 28টি আসন 293 থেকে বাদ দিয়ে দিন, তাহলে কত দাঁড়াচ্ছে? মোটামুটি 275-এর আশেপাশে দাঁড়াচ্ছে। আর বিজেপি এককভাবে কটা আসন পেয়েছিল? 240টি আসন পেয়েছিল। আর এই ভয় বিজেপিকে সবসময় তাড়া করে বেড়ায়।
বিজেপিকে তাড়া করে বেড়ায় যে যদি আমাদের শরিক দলগুলো আমাদের কাছ থেকে সমর্থন তুলে নেয় তাহলে যে কোনো মুহূর্তে আমাদের সরকার পড়ে যেতে পারে। ওদিকে অমিত শাহ মোটা ভাই বিভিন্ন রাজ্যের মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসা সরকারগুলো থেকে বিধায়ক কেনাবেচার মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে ফেলে দেওয়ার খেলায় সবসময় মত্ত থাকেন। তার নিজের দলের পরিচালিত সরকারই যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে সে বিষয়ে তিনি ওয়াকিবহাল। আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা একেবারে তলানিতে ঠেকছে। নরেন্দ্র মোদীর বিদেশ নীতিও এই মুহূর্তে প্রশ্নের সম্মুখীন। গ্যাসের দাম হঠাৎ করে 60 টাকা করে বাড়ার মুখে, আবার শোনা যাচ্ছে আগামী 21 দিন পর্যন্ত বা একটা গ্যাস পাওয়ার বা বুক করার 21 দিনের মধ্যে নতুন করে কোনো গ্যাস বুক করা যাবে না। দেশে প্রতিদিন নিয়ম করে পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়ছে, মূল্য বৃদ্ধি হচ্ছে। 2 কোটি চাকরি দেওয়ার কথা বললেও সে অর্থে বেকারত্ব কমার কোনো নাম নেই। ফলে মোদী সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরে বহু প্রশ্নের মুখে। আর ঠিক সেই সময়ে যখন নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা সেটা তলানির মুখে, তখন আগামী দিনে যাতে এই শরিক দলগুলো যারা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বা বিজেপির এনডিএ জোটকে ব্ল্যাকমেল করতে না পারে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়েই বিজেপির পক্ষ থেকে মোটামুটি ভাবে একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদীর পাশাপাশি ভারতবর্ষে 2 জন উপপ্রধানমন্ত্রী আসতে চলেছে এবং ঘটনাচক্রে যা আলোচনা শোনা যাচ্ছে বা যেটুকুনি খবর আসছে, এই কিছুদিন আগেই নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্যসভার সাংসদ হতে চান বলেছেন। তিনি যদি রাজ্যসভার সাংসদ হন, ওদিকে চন্দ্রবাবু নাইডুর মতো যারা আছেন তাদেরকেও যদি কোনো না কোনো ভাবে সাংসদ করা যায়, সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে উপপ্রধানমন্ত্রী পদে বসিয়ে এই 2 দলকে শান্ত করবার এবং বাগে রাখার একটা চেষ্টা কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বরা করছে। একই সঙ্গে 2 শরিক দলকে ঠান্ডা করা, বাগে রাখা, তার সাথে সাথে আরএসএস এর মধ্যে নরেন্দ্র মোদীকে নিয়ে যে তীব্র ক্ষোভ এবং বিতৃষ্ণা তৈরি হয়েছে, সেই ক্ষোভ এবং বিতৃষ্ণাকেও কিছুটা স্তীমিত করার রাস্তায় হাঁটছে কেন্দ্রীয় বিজেপি। ঘটনাচক্রে যদি নীতিশ কুমার সাংসদ হন এবং রাজ্যসভার সাংসদ হওয়ার পরেও তিনি উপপ্রধানমন্ত্রী হিসাবে আগামী দিনে সামনে আসতেই পারেন, সেরকম ব্যবস্থা আমাদের সংবিধানের ক্ষেত্রে রয়েছে। আর ওদিকে তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডুকেও আগামী দিনে যদি বিজেপি নরেন্দ্র মোদীর নিচে উপপ্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করে, সেক্ষেত্রেও অবাক হওয়ার কোনো কারণ নেই। ফলতই বোঝাই যাচ্ছে গোটা দেশ যখন এসআইআর নিয়ে ব্যস্ত, বিজেপির বিভিন্ন রাজ্যের নেতৃত্বরা একই সঙ্গে বিজেপির বিভিন্ন তাবড় কেন্দ্রীয় নেতারা বাংলায় যখন বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে ব্যস্ত, যদিও সে সমস্ত পরিবর্তন যাত্রা বিভিন্ন জায়গায় মুখ থুবড়ে পড়েছে বলেই দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, নিউজ মিডিয়ায়, তখন বিজেপির অভ্যন্তরেই নরেন্দ্র মোদীর সঙ্গেই খেলা হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা গোটা দেশে নিম্নমুখী। আর সেই নরেন্দ্র মোদী দিয়ে বঙ্গ বিজেপি আদৌ 2026 বিধানসভা নির্বাচনে ভোট বৈতরণী পার করতে পারবে কিনা, সে নিয়ে এখনই বহু প্রশ্নে বিদ্ধ বিজেপি। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।